নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজমুকুট। নিজের কথা শেষ করে উধম সিং ওখান থেকে চলে গেল, কিন্তু চন্দ্রাবতী তখনও অবাক হয়ে রইল। তারপর যখন ও সুমনের দিকে তাকালো, তখন সুমন হেসে বলল, উধম সিং গতকালই সূর্যপ্রতাপ আর অগ্নি সিংকে ওদের আস্তানায় ঠিকঠাক ভাবে পৌঁছে দিয়েছে চন্দ্রাবতী। এটা প্রথম দেওয়া কথা, যেটা ও পূরণ করে দিয়েছে। এরপর যখন তুমি ওর চিকিৎসা করে দেবে, তখন তুমি সুমন্তের হত্যাকারী আর সুরমার খোঁজও পেয়ে যাবে। সূর্যপ্রতাপ আর অগ্নি সিংয়ের এখন উধম সিং এর কাছ থেকে মুক্ত হওয়ার খবর জেনে চন্দ্রাবতী মনে মনে নিশ্চিন্ত হলো। এরই সাথে সাথে ও ভাবতে লাগলো, অর্থাৎ উধম সিং আগে থেকেই সব জানে। ও যমুনার কথাও খুব ভালো করে জানে, আর সুমন্তের হত্যার কারণটাও। তখন সুমন বলল, উধম সিং সম্পর্কে তুমি যা ভাবো ও তেমন নয় চন্দ্রাবতী। এক সময় ও নিজেও এক রাজার বিশ্বস্ত সৈন্য ছিল, কিন্তু সময় আর পরিবেশ ওকে দস্যু হতে বাধ্য করেছে। আর আমাদের দল এমন লোকের থেকেই লুটপাট করে যারা গরিব মানুষের রক্ত চুষে খায় আর ধন সম্পদের পাহাড় বানায়। চন্দ্রাবতী হেসে বলল, আচ্ছা, এটা ভালোই হয়েছে যে তুমি আমাকে অপহরণ করেছো। আমি যে উদ্দেশ্যের জন্য বেরিয়েছিলাম সেটা উধমের চিকিৎসার পর পূরণ হয়ে যাবে, আর এটাও একটা ভাগ্যেরই পরিহাস। আমার বিষের ওষুধও আমি এখানেই পেয়ে গেলাম। এ কথা শুনে সুমন জিজ্ঞাসা করল, কিন্তু চন্দ্রাবতী, তুমি যে সময় একেবারেই অচেতন হয়ে গিয়েছিলে, সেই সময় তুমি ওই জড়িবুটিটা ঠিকঠাক কিভাবে চিনতে পারলে? তুমি কি আগেও এটা ব্যবহার করেছো? না সুমন, চন্দ্রাবতী জবাব দিল, আমি তো আমার জীবন মৃত্যু ভাগ্যের হাতেই ছেড়ে দিয়েছিলাম, আর ভাগ্য আমার সঙ্গ দিয়েছে মাত্র। সাপের আকৃতির ওই কালো রঙের ঝড়িবুটি ঠিক একই উচ্চতার আর একই রঙের আকৃতির মনে হয়েছিল। ওই ঝড়িবুটিটা দেখে না আমার মনে হয়েছিল তোমার হাতে ওটা জড়িবুটি নয়, ওই কালনাগিনী সাপ। সুমন হালকা করে হেসে বলল, তার মানে উধম একেবারে তোমার সম্পর্কে ঠিকই ভবিষ্যৎবাণী করেছিল। মৃত্যুও তোমার ভাগ্য পাল্টাতে পারবে না। বিক্রমগড়ের মহারানী শুধুমাত্র তুমিই হবে। চন্দ্রাবতী একথা শুনে একটু হাসলো, আর তার সঙ্গে সঙ্গে বীরেন্দ্র প্রতাপের কথাও তার মনে পড়ে গেল। ও এখন রণভূমিতে আছে, শত্রুদের সঙ্গে একাই লড়াই করছে, কারণ সূর্যপ্রতাপ এখন ওর সাহায্য করতে যেতেই পারবে না। এখন না জানি এই যুদ্ধের পরিণতি কি হতে চলেছে। চন্দ্রাবতী একথা ভেবেই ঘাবড়ে গেল। ওদিকে রাজমাতা গার্গীর আদেশ পেয়ে সবিতা অগ্নি সিংহের আস্তানায় জঙ্গলে পৌঁছে গেল। ও তো দেখে অবাক হলো, অগ্নি নিজে দুদিন ধরে নিখোঁজ ছিল। গত রাতেই অজ্ঞান অবস্থায় ওকে এখানে আনা হয়েছে। সবিতাকে দেখে অগ্নি রুক্ষস্বরে জিজ্ঞাসা করল, তুমি এখানে কেন এসেছ? আবার কি রাজমাতার কোনো ষড়যন্ত্র ঘটাতে এসেছো নাকি? সবিতা ইতস্তত করে বলল, না, আসলে চন্দ্রাবতী এখনো রাজমহলে ফিরে আসেনি। ও সুরমার খোঁজ করতে আর সুরমার হত্যাকারীর খোঁজ করতে গিয়েছিল, আর ও বলেছিল
তোমাকেও ও সঙ্গে নিয়ে আসবে। রাজমহল থেকে ও সোজা তোমার আস্তানাতেই এসেছিল। ওর সঙ্গে রাজমহলের সৈন্যরাও ছিল। একথা শুনে অগ্নিসিং চমকে উঠল। কিন্তু চন্দ্রাবতী তো এখানে আসেইনি। ও অবাক হয়ে বিড়বিড় করল, আর আমি তো ওই সময় উদয়পুর ছিলাম, কুমার সূর্যপ্রতাপের কাছে। চন্দ্রাবতী নিজে আমাকে সূর্যপ্রতাপ আর উমার সুরক্ষার জন্য ওখানে থাকতে বলেছিল। একথা শুনে সবিতাও চিন্তিত হয়ে গেল। তাহলে চন্দ্রাবতী কোথায় গেল? ও ঘাবড়ে গিয়ে বলল, ওর শরীরে কালনাগিনীর বিষ আছে। এ কথা বলে ও চন্দ্রবতীর সঙ্গে যা যা ঘটনা ঘটেছিল সব ঘটনা অগ্নিসিংকে সবিস্তারে বলল। অগ্নি একেবারে চিন্তিত হয়ে পড়ল। কালনাগিনীর বিষ, সে তো খুব মারাত্মক। ও মনে মনে বলল, যদি ঠিক ওষুধ না পাওয়া যায় তাহলে দুদিনের মধ্যেই তো প্রাণ কেড়ে নেয় ওই বিষ। আর চন্দ্রাবতী তো 3 দিন ধরে নিখোঁজ। অগ্নি দ্রুত ওর বিছানা থেকে উঠে সবিতাকে বলল, তুমি রাজমহল ফিরে যাও, আর রাজমাতাকে বলবে আমি চন্দ্রাবতীর খোঁজে যাচ্ছি। ও দ্রুত পায়ে ওর ঘর থেকে বের হয়ে ঘোড়ায় উঠতে যাচ্ছিল। তখনই ওর সঙ্গী প্রভাত আর আকাশ ওখানে এসে পৌঁছল। অগ্নি, আকাশ চিন্তার স্বরে বলল, জঙ্গলের অনেকটা দূরে একটা বিশাল বড় মাঠ আছে। সেখানে রাজমহলের অনেক সৈন্যদের মৃতদেহ পড়ে আছে, আর একটা শাহী রথ ওখানে ভাঙা পড়ে আছে। 2 জন মুখোশধারী লুটপাটকারীদের মৃতদেহও আছে। ওদের গলায় কাটারির আঘাতের ক্ষত চিহ্ন আছে। একথা শুনে সবিতা ওখানে গিয়ে বলল, চন্দ্রাবতী ওই শাহী রথে চড়ে রাজমহল থেকে রওনা দিয়েছিল। অগ্নি পুরো ব্যাপারটা বুঝতে পারল। ওরা কোন দস্যু দলের লোক ছিল? অগ্নি আকাশকে জিজ্ঞাসা করল। ও নিজের কাছ থেকে একটা তাবিজ বার করে অগ্নিকে দিয়ে বলল, দাদা, এটা একটা দস্যুর গলায় ছিল। তাবিজটা ভালো করে দেখে অগ্নিসিং বলে উঠল, আরে এটা তো উধম সিং এর দল। 2 দিন আগে উদয়পুরের দুর্গেও এই দলের দস্যু লুটপাটকারীরা আক্রমণ করেছিল, আমাকে আর সূর্যপ্রতাপকে ঠকিয়ে অজ্ঞান করে দিয়েছিল। তারপর আমার আজ যখন জ্ঞান ফিরল তখন আমি নিজেকে এখানে দেখতে পেলাম। আর এর মধ্যে এই দস্যুরা চন্দ্রাবতীকে অপহরণ করেছে। কিন্তু কেন? প্রভাত বলে উঠল, এর জবাব তো কেবলমাত্র উধম সিং দিতে পারবে অগ্নি। তাহলে ঠিক আছে। অগ্নি নিজের ঘোড়া এগিয়ে নিয়ে গিয়ে বলল, দ্রুত রাস্তা নেই, চলো। প্রভাত আর আকাশ দ্রুত অগ্নির সঙ্গে রওনা দিল। সবিতা দুশ্চিন্তায় রাজমহলে ফিরে গেল। ওদিকে চন্দ্রাবতী পরের দিন থেকেই উধম সিং এর চিকিৎসা শুরু করে দিল। আমার কি হয়েছে? বিছানায় শুয়ে থাকা উধম সিং জিজ্ঞাসা করল। চন্দ্রাবতী গম্ভীর স্বরে বলল, কেউ তোমাকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল, আর সেজন্য অনেক আগে থেকেই সে প্রস্তুতি নিয়েছিল। রোজ তোমাকে একটু একটু করে সে বিষ দিচ্ছিল, যাতে তুমি একটুও বুঝতে না পারো। আর সেই বিষই তোমাকে এমন রোগী বানিয়ে দিয়েছে। উধম সিং চিন্তা করতে লাগলো। হ্যাঁ, এরকম কাজ কে করেছে? ও ধীরে ধীরে বিড়বিড় করলো, কার এত সাহস?
চন্দ্রবতী দাপটের সঙ্গে বলল, তোমার কোনো শত্রুর কাজ হবে এটা? হতে পারে তোমারই দলের কোনো দস্যু তার হয়ে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এই কাজ করেছে। তাছাড়া বিক্রমগড়ের ওই রাজবৈদ্য হতে পারে। ও খুব লোভী, সামান্য কিছু স্বর্ণ মুদ্রার জন্য ও সব করতে পারে। ওর সঙ্গে তোমার পরিচয় কবে থেকে? চন্দ্রবতী ইচ্ছা করে এই কথাটা বলল, কারণ রাজবৈদ্যর এখানে আসার কারণ ও উধম সিং এর কাছ থেকে জানতে চায়। কিন্তু উধম সিং অস্বীকার করে বলল, না না, রাজবৈদ্য খুবই ভীতু। ও জানে ওর ওপর যদি আমার একটুও সন্দেহ হয় তাহলে আমি ওর মাথা কেটে দেব। সেজন্য ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা কখনোই করবে না। চন্দ্রবতীর কথা শুনে একটা ঝটকা লাগলো। বিশ্বাসঘাতকতা? ও মনে মনে বলল, অর্থাৎ রাজবৈদ্য উধম সিং এর বিশ্বস্ত? কিন্তু ওর তো বীরেন্দ্র প্রতাপের প্রতি বিশ্বস্ত হওয়ার কথা। তাহলে নিশ্চয়ই ও রাজমহল আর বীরেন্দ্র প্রতাপের কথা উধম সিং এর কাছে পৌঁছে দেয়। আর হতেও পারে রাজমহলের আরো কিছু লোক উধমের সঙ্গে যোগাযোগ রাখে। চন্দ্রবতী অস্থির হয়ে উঠল। ও দ্রুত এই সব প্রশ্নের উত্তর জানতে চাইছিল, আর সেজন্য ও তাড়াতাড়ি উধম সিং এর চিকিৎসা করে রাজমহলে ফিরে যেতে চাইল। 3 দিন চোখের পলকে কেটে গেল। চন্দ্রবতী বুঝতেও পারল না ও নিজেকে সম্পূর্ণ উধম সিং এর চিকিৎসায় এতটাই মগ্ন করেছিল। আর আজ যখন ও ওর ঘরে গেল তখন উধমের মুখে আলাদাই একটা উজ্জ্বলতা দেখা গেল। এসো চন্দ্রাবতী, এসো, ও হেসে বলল, আমি তোমার জন্যই অপেক্ষা করছি। চন্দ্রাবতী উধম সিংকে প্রথমবার এত হাসি খুশি দেখল। চন্দ্রাবতী ওর নাড়ি দেখে নিশ্চিন্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলল। বিষের প্রভাব পুরোপুরি শেষ হয়ে গেছে, নাড়ি পুরো স্বাভাবিকভাবে চলাচল করছে। হ্যাঁ চন্দ্রাবতী, আমিও নিজেকে আগের থেকে অনেক বেশি সুস্থ অনুভব করছি, আর তোমার কাছে অনেক কৃতজ্ঞ আমি। যে কাজ এতদিনে এত বড় বড় বৈদ্য হাকিম কবিরাজরা করতে পারেনি সেটা তুমি মাত্র 3 দিনে করে দেখালে। চন্দ্রবতী ওর কথা থামিয়ে দিয়ে বলল, আরে আরে, থামো থামো, আমি তোমার উপর কোনো দয়া করিনি, কিন্তু আমি জানি তুমি নিজের কথা নিশ্চয়ই রাখবে। এ কথা শুনে উধম সিং একটু হাসল। তারপর ওর পাশে দাঁড়িয়ে থাকা সুমনকে বলল, সুমন, মহারানীমাকে সুরক্ষিতভাবে রাজমহলে পৌঁছে দাও আর ওনার প্রশ্নের উত্তর খুঁজতে ওনাকে সাহায্য করো। একথা বলে ওর নিজের কাছ থেকে একটা নীল রঙের রেশমের রুমাল বার করলো, যার গায়ে একটা বিশেষ চিহ্ন আঁকা ছিল। এটা আমার তরফ থেকে তোমাকে বিশেষ উপহার দিলাম চন্দ্রাবতী। উধম সিং চন্দ্রাবতীকে ওই রুমালটা দিয়ে বলল, এটা সবসময় তুমি নিজের কাছেই রেখো। যদি দুর্ভাগ্যবশত কখনো কোনো বিপদে পড়ো, আমার এই চিহ্ন তোমার অনেক কাজে আসবে। চন্দ্রাবতী বুঝতে পারল প্রথমে উধম সিংকে ও যেমন ভেবেছিল ও সেরকম নয়। হতে পারে ও ওর স্বামীর শত্রু, কিন্তু এখন অগ্নির মতোই চন্দ্রাবতীর একজন সাহায্যকারী। অগ্নিও তো পেশাদার হত্যাকারী ছিল, আর অগ্নিও তো বীরেন্দ্র প্রতাপকে হত্যাই করতে চেয়েছিল। কিন্তু চন্দ্রাবতীর সঙ্গে যোগাযোগ হওয়ার পর ও নিজেও কত পাল্টে গেছে। চন্দ্রাবতীও ওই রুমালটা নিজের কাছে রাখলো,
তারপর উধম সিং এর কাছ থেকে বিদায় নিয়ে সুমনের সঙ্গে রাজমহলের দিকে রওনা হলো। চন্দ্রবতী আর সুমন যখন রাজমহলে পৌঁছলো তখন রাত গভীর হয়ে গিয়েছিল। চন্দ্রবতী! রাজমাতা ওকে দেখে আনন্দে আপ্লুত হয়ে ওকে জড়িয়ে ধরল। কেমন আছো তুমি? আমার তোমার জন্য কত চিন্তা হচ্ছিল। চন্দ্রবতী হেসে বলল, আমার জন্য চিন্তা করবেন না। ভাগ্যের পরিহাসে আমার সঙ্গে এই 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 সুমন সিং এর দেখা হয়ে গিয়েছিল। এ আমাদের রাজ্য কনকনগরে থাকে। চন্দ্রবতী সুমন সিং এর আসল পরিচয় লুকিয়ে রাজমাতার সঙ্গে ওর পরিচয় করালো। তখনই সোনাল দৌড়ে দৌড়ে ওখানে এলো। মহারানী মা! আনন্দ মুখর হয়ে সোনাল চন্দ্রবতীকে জড়িয়ে ধরল। আপনি ফিরে এসেছেন? আমি জানতাম মহারানী মা আপনি সুস্থভাবে ফিরে আসবেন, কিন্তু আমার অনেক আফসোস হচ্ছে মহারানী মা। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু ওই যাযাবরীকে এখানে আমি আটকে রাখতে পারিনি। ও এখান থেকে পালিয়ে গেছে। কথা বলতে বলতে সোনাল ওকে সব ঘটনা বলল। চন্দ্রবতী প্রথমে তো স্তম্ভিত হয়ে গেল, কিন্তু তারপর ওর চোখে জল এলো। সোনালের মাথায় হাত বুলিয়ে দিয়ে ও ভাবুক হয়ে বলল, তুমি এই সব কিছু কেন করলে সোনাল? কেন নিজের প্রাণের ঝুঁকি নিলে? হায় হায় মহারানী মা! সোনাল একটু হেসে বলল, আপনি তো সব সময় নিজের প্রাণের ঝুঁকি নেন, তাহলে আমি বা পিছবো কেন? আর আপনি ভুলে গেছেন আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার প্রতি বিশ্বস্ত থাকার শপথ নিয়েছিলাম। চন্দ্রবতী কিছু বলতে পারল না। তখনই রাজমাতা চন্দ্রবতীকে বলল, আমার এখন যমুনার পালিয়ে যাওয়ার কোনো আফসোস নেই চন্দ্রবতী, কারণ আজ সকালেই সুরমা রাজমহলে ফিরে এসেছে। একথা শুনে চন্দ্রাবতী খুবই আনন্দিত হলো। আপনি কি বলছেন রাজমাতা? ও জিজ্ঞাসা করলো। সুরমা নিজে নিজে ফিরে এসেছে? কিন্তু তা কিভাবে সম্ভব? একথা শুনে রাজমাতা কিছু বলতো তার আগেই চন্দ্রাবতী সুমনের দিকে তাকালো। সুমন একটু হাসলো। চন্দ্রাবতী এবার সব কিছু বুঝতে পারলো। অর্থাৎ উধম সিং নিজের এই কথাটাও রাখলো। কিন্তু ওর অবাকও লাগলো, কারণ ওর জীবনে হত্যাকারী আর দস্যুরা রাজ পরিবারের থেকেও বেশি বিশ্বস্ত প্রমাণিত হচ্ছে, আর কথা দিয়ে তারা কথাও রাখে। কোথায় সুরমা? চন্দ্রবতী জিজ্ঞাসা করলো। আমি এক্ষুনি ওর সঙ্গে দেখা করব। ও ও যমুনা আর ওর সঙ্গীদের সম্পর্কে সবকিছু জানে। না চন্দ্রাবতী, গার্গী হতাশ হয়ে বলল, ওর কিচ্ছু মনে নেই। ওকে এমন কিছু ওষুধ খাওয়ানো হয়েছে যার ফলে ওর সব স্মৃতি হারিয়ে গেছে। ও রাজমহলে সুরক্ষিতভাবে কিভাবে এলো আমি তো এখনো সেটা ভেবেই অবাক হয়ে যাচ্ছি। একথা শুনে চন্দ্রবতী নিজেও প্রথমে হতাশ হলো। তারপর ও রাজমাতাকে সান্ত্বনা দিয়ে বলল, আপনি চিন্তা করবেন না, আমি ওর চিকিৎসা করব। কিছুদিনের মধ্যে ওকে আমি একেবারেই সুস্থ করে তুলব। কিন্তু আমাদের যমুনার খবর জানতেই হবে রাজমাতা। সুমন্তের আসল হত্যাকারী পর্যন্ত আমাকে পৌঁছতেই হবে। গার্গী অস্থির হয়ে বলল, না চন্দ্রাবতী, আমি তোমাকে আর এখান থেকে কোথাও যেতে দেব না। তুমি সবসময় এখন আমার চোখের সামনেই থাকবে। আর যখন যমুনা নিজেই স্বীকার করেছে যে ও নিজেই সুমন্তকে হত্যা করেছে, তাহলে জানার আর কি বাকি রয়ে গেল? না রাজমাতা,
চন্দ্রবতী ওর কথা থামিয়ে দিয়ে বলল, ওই যাযাবরী খুব ধূর্ত। আমি নিশ্চিত ও সুমন্তকে হত্যা করেনি, বরঞ্চ ও অন্য কাউকে বাঁচানোর জন্য এই দোষ নিজের উপর নিয়েছে। ও কোনো গভীর রহস্য লুকোতে চেয়েছে। একথা শুনে রাজমাতা কিছু বলতো, তার আগেই ওখানে একটা আওয়াজ শুনে গেল, হয় মিথ্যেবাদী যাযাবরীর রহস্য আমি আপনাকে বলবো মহারানী মা। সবাই চমকে গিয়ে দেখলো ওদের সামনে বীরেন্দ্র প্রতাপের পুরনো দেহরক্ষী যোগেশ দাঁড়িয়ে আছে। তো কি এই রহস্য যমুনার? সুমন্তের হত্যা কে আর কেন করেছিল? ওদিকে চন্দ্রবতীর খোঁজে যাওয়া অগ্নিসিংহের কি হবে? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনির সঙ্গে, চাঁদনি চ্যানেলে।